আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। আমরা খুব হ্যাপি আসলে মাহমুদুল্লাহ যে সময় প্রেসার সিচুয়েশন ছিল ওই সময় উনি যেমনি খেলেছেন এবং প্রেসারটা পুরো অ্যাবজর্ব করে যখন সিক্সটা মারলেন ওটা মনে হয় টার্নিং পয়েন্ট ছিল। এটা কোনো ব্যাপারই না, লাস্ট ওভারে জিতছি তো কি হয়েছে, জিতছি তো। ভারতের নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল অংশ নেবেন নরেন্দ্র মোদীর শপথে। আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছে না নিম্ন ও মধ্যবিত্ত, সংসারের খরচ সামলানো নিয়ে বেড়েই চলেছে দুশ্চিন্তা। আয়ের সাথে আমরা ব্যয় করে ব্যালেন্সটা কোনো কিছু মাস শেষে কোনো কিছুই করতে পারি না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অর্ধগতি, এটা তো বাজারে কোনো ইয়া নাই। আমরা তো চাই দ্রব্যমূল্য আমাদের সহনীয় পর্যায়ে থাকুক। রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়িতে জাল টাকার কারখানা, কোটি টাকার জাল নোট ও সরঞ্জাম উদ্ধার, মূল হোতা জাকির সহ 4 জন গ্রেপ্তার। শান্তিতে নেই শান্তিনগরের পীর সাহেব গলির বাসিন্দারা। কয়েক মাস ধরেই পানির তীব্র সংকট, ওয়াসা থেকে কিনে চলছে দৈনন্দিন কাজ। ঠিক মতন নামাজটা পড়তে পারি না পানির লে, হ্যাঁ বাথরুমও ঠিক মতন যাইতে পারি না। 6 গাড়ি 7 গাড়ি পানি কিনে আনে কোনো রকম চালানো হচ্ছে। ওরা কয়েকবারই দেখা গেছে আসছিল, আসার পরে দেখা গেছে চেকআপ টেকআপ করে গেছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ বা পানির কোনো ব্যবস্থা হয়নি। বরিশাল মেডিকেলের সেবা নিয়ে রোগী স্বজনদের বিস্তর অভিযোগ, নগরীর দেয়াল জুড়ে প্রতিবাদ, এমপির অসহায় আত্মসমর্পণ, নির্ভর কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রবাসী সমর্থকদের ভালোবাসায় যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ডালাস। নেচে গিয়ে উদযাপন করেছেন লাল সবুজদের বহুল কাঙ্ক্ষিত এই জয়। অন্যদিকে হেরেও বাংলাদেশি সমর্থকদের নাগিন ড্যান্স দেখালেন শ্রীলঙ্কার সমর্থক। তবে টাইগারদের খেলার প্রশংসাও করেছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহমিদ অমিত। অসাধারণ এক জয়, যদিও হার্টবিটটা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা, সবসময় সেটি দেয়। বলা হয় বাংলাদেশের ক্রিকেট দেখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, আজকেও কি তাই অবস্থা হয়েছিল? অবশ্যই সেম জিনিসটাই হয়েছিল। আগে আমরা অনেক ক্রাঞ্চ মোমেন্টে অনেক টাইমে আমরা ব্রেক করেছি, বাট দিস টাইম আমরা হয়তো আবার সেমটা রিপিট না করে এবার হয়তো ভালো কিছু পেয়েছি অনেক কষ্টের পর। আমরা খুব হ্যাপি আসলে মাহমুদুল্লাহ যে সময় প্রেসার সিচুয়েশন ছিল ওই সময় উনি যেমনি খেলেছেন এবং প্রেসারটা পুরো অ্যাবজর্ব করে যখন সিক্সটা মারলেন ওটা মনে হয় টার্নিং পয়েন্ট ছিল। এটা আমার প্রথম দেখা বাংলাদেশের ক্রিকেট, আমি অনেকদিন ধরে বিদেশে থাকি, সো এটা আমার জন্য অনেক বেশি আবেগের, অনেক বেশি উৎসাহের। Support Bangladesh and it's paid off actually, so I hope they will win against South Africa as well. I'm going to watch that match again, so all the best Tigers. অবশ্যই সবার একটাই প্রত্যাশা, সবাই বাংলাদেশ বলে নিশ্চয়ই চিৎকার দিবে একটা। Nagin dance? This one? Yeah, there we go. It's okay. This one, you got it. They play well. End of the day, they are the best. So they deserve the win. So It's okay. That's how it is. Games, cricket by chance, but the wins and lost, we accept that. দর্শক, আমরা অনেক ভক্ত পেয়েছি যারা আসলে এসছেন, আসলে এই ম্যাচে আসলে দেখেছেন। কেমন ম্যাচ দেখলে? নিশ্চয়ই হার্ট হয়ে যাচ্ছে। ম্যাচটা ফাইনালি শেষ হচ্ছে, এটা খুব হ্যাপি। এটা কোনো ব্যাপারই না, লাস্ট ওভারে জিতছি তো কি হয়েছে, জিতছি তো। সাকিবের উইকেটটার পর থেকেই অনেক বেশি ভয় ছিলাম। ভালো খেলছে, দুই দলই ভালো খেলছে। বাংলাদেশ জয়ে আমরা খুব খুশি। অবশ্যই আমরা দর্শক নিশ্চয়ই প্রেরণা, এই বিশ্বাস নিশ্চয় বাংলাদেশ দলকে আরো অনেক সামনে নিয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বলুন, নেদারল্যান্ডস বলুন, নেপাল বলুন, বাংলাদেশ জানিয়ে দিয়েছে বিশ্বকাপটা তারা এবার অন্যভাবে খেলতে চায়। একটাই অপূর্ণতা, টপ অর্ডারের রান পাওয়া, নিশ্চয়ই সেটাও ফিরবে। তাহলে অমিত, ডালাস, যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার বিপক্ষে টার্গেট ছোট থাকলেও অফ ফর্মে থাকায় দল চাপে ছিল বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বোলারদের দারুণ পারফরমেন্সে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। উইকেট ভালো থাকলেও নিজেরা ভালো করতে না পারার কথা জানান টাইগার অধিনায়ক। দলের প্রয়োজনে লিটন তাহিদের ব্যাটিং বেশ ফলপ্রসূ ছিল বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ে পারফরমেন্স মোটেও ভালো যাচ্ছিল না বাংলাদেশের। বিশ্বকাপ মিশনের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে সমালোচিত হয়েছিল পুরো দল। প্রশ্ন উঠেছিল টাইগারদের সামর্থ্য নিয়েও। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ। লঙ্কানরা শুরুতে চাপ তৈরি করলেও বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে। প্রশংসা ঝরেছে অধিনায়ক নাজমুল শান্তর কণ্ঠে। স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই, বাট ব্যাটিংটা ভালো হয়নি আমরা সবাই জানি। বাট এই ধরনের উইকেটে বা এই ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে, কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ওরা অনেক চেষ্টা করেছে। 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। অফ ফর্মে থাকায় বেশ চাপে ছিলেন অধিনায়ক শান্ত। উইকেট ভালো থাকলেও নিজেরা ভালো ব্যাটিং করতে পারেনি বলে জানান টাইগার অধিনায়ক। খেলাটা শুধু ওপেনারের না, যেই 7-8টা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা উপরে, সবারই দায়িত্ব। আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চাই যে সেট হবে, যে স্টার্ট পাবে, ও যেন খেলাটা শেষ করে। সো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেনাররা ভালো একটা স্টার্ট দিবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে। তবে দলের প্রয়োজনে লিটন তাওহিদের দক্ষতার প্রশংসা করেন নাজমুল শান্ত। হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে, রিয়াদ ভাই খেলাটা শেষ করলো, লিটন অনেকদিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে। সো কিছু কিছু জায়গায় ভালো আছে। সমালোচনার মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করলেও স্বস্তির জয় পুরো দল উজ্জীবিত হবে বলে মনে করেন নাজমুল শান্ত। সেই ধারাবাহিকতা ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী সোমবার নিজেদের পরবর্তী অ্যাসাইনমেন্টে মাঠে নামবে টাইগাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। নয়াদিল্লির বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রোববার শেখ হাসিনা যোগ দেবেন নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। আগামী বাজেটের সাথে কি তাল মেলাতে পারবে নিম্ন ও মধ্যবিত্তরা? জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া এবার আশা ছিল বাজেটে হয়তো কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু পরোক্ষ করের নজিরবিহীন বিস্তৃতিতে আরও চাপে পড়বে সাধারণ মানুষ, এমন আশঙ্কা অর্থনীতিবিদদের। তাই বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সীমিত আয়ের মানুষরা পড়েছেন সংসারের খরচ সামলানোর দুশ্চিন্তায়। 6.5% নেমে আসবে। মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরাই হবে আগামী বাজেটের প্রধান লক্ষ্য। অর্থাৎ সীমিত আয়ের মানুষ যেন সহনীয় দামে পণ্য কিনতে পারে কিংবা আয়ের সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারে, এমন আশার কথাই শুনিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রীর প্রত্যাশা আর বাস্তবতার মাঝে বেশ দূরত্বই দেখছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। আয়ের সাথে আমরা ব্যয় করে ব্যালেন্সটা কোনো কিছু মাস শেষে কোনো কিছুই করতে পারি না। সেই ক্ষেত্রে সবসময় আমাদের ঘাটতিটা থেকে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে অর্ধগতি, এটা তো বাজেটে কোনো নাই, পদক্ষেপ নাই। আমরা তো চাই দ্রব্যমূল্য আমাদের সহনীয় পর্যায়ে থাকুক, অথবা আমাদের আয় ইনকামের একটা ব্যবস্থা হোক। গুঁড়ো দুধের দাম কিছুটা কমবে, এর বাইরে দাম বৃদ্ধির তালিকা বেশ বড়, যার অধিকাংশ পণ্যের ভোক্তা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাড়তি খরচ গুনতে হবে বিনোদন পার্কে গেলে। আইসক্রিম, ফলের জুস, বৈদ্যুতিক বাতি, ফ্রিজ সহ প্রয়োজনীয় পণ্য আছে দাম বৃদ্ধির তালিকায়। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটেও বাড়তি দামের বোঝা। এসেনশিয়াল কমোডিটিদের ক্ষেত্রে এটা তো কর থাকার কথা না, এটা থাকা উচিত না, উন্নত দেশেও নাই। হ্যাঁ, যদি প্রসেসড ফুড হয়, হ্যাঁ হাই ভ্যালু ফুড হয়, তাহলে ভিন্ন জিনিস। যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন, তাইলে আর সরকার কি জন্য আছে? বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সংসারের খরচ কমবে না, বরং অনেক বেশি পরোক্ষ করের চাপ পড়বে। যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা তো মূল্যস্ফীতি কমাবে না, অনেক ক্ষেত্রে সেটি বাড়তেও পারে আর কি, কারণ ডলারের দাম বেশি, একই সঙ্গে আমাদের ইম্পোর্টের যেটা খরচ, মূসক, আমদানি শুল্ক এবং আমরা দেখেছি যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে যে উচ্চ কর, এই জায়গাগুলোতে কিছুটা কাটছাট করা যেতে পারে। এবং এই জায়গাগুলোতে যদি কিছুটা কাটছাট করা যায় তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।
অসহনীয় বাজার পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য বাজেটে তেমন কোনো সুরক্ষা নীতি নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বাজেটে সেই নতুন সংকট থেকে মোকাবেলার জন্য নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি না থাকায় নিম্ন মধ্যবিত্তরা বিপদে পড়বেন, এমনকি মধ্যবিত্তরাও এক ধরনের বিপদে পড়বেন, কারণ হচ্ছে তাদের সঞ্চয় ক্ষয় হবে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় একটা অংশ ব্যয় হয় সন্তানদের লেখাপড়ায়, অথচ প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ তেমন বাড়েনি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবারে বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছিল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। এতে ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। 15 বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের পার্থক্য আকাশ পাতাল বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সবশেষ বাজেট ছিল 68,000 কোটি টাকা। তাদের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষা চেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হব। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, দেশীয় শিল্প, চিকিৎসা, সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। শান্তিতে নেই শান্তিনগরের মানুষ। বছর খানেক ধরেই নিদারুণ পানির কষ্টে পীর সাহেবের গলির মানুষের জীবন ওষ্ঠাগত। এলাকাবাসীর অভিযোগ, গুরুতর এই সমস্যা সমাধানে নেই কার্যকর উদ্যোগ। শান্তিনগরের পানি সমস্যার কাহিনী জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজধানীর শান্তিনগরের পীর সাহেবের গলির বাসিন্দা তাসিন আক্তারের যৌথ পরিবার প্রায় 1 যুগ ধরে বসবাস করেন এখানে। গেল কয়েক মাসে পানির কষ্টে অবর্ণনীয় দুর্ভোগে আছে পরিবারটি। বয়োজ্যেষ্ঠ আর শিশুদের কষ্ট অন্যদের চেয়ে অনেকটাই বেশি। রান্না, ধোয়া মোছা সহ নিত্য কাজে পানির অভাবে হাঁপিয়ে উঠেছেন তাসিন আক্তার। তো অসার কাছ থেকে লাইনের পানিটা কিনে নিয়ে আসতেছি টাকা দিয়ে, কিন্তু তারপর সেই পানিটাতে কিন্তু ময়লা। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? দেখছেন পানিটার ভিতরে ঘোলা ঘোলা, পানিটা কোনো পরিষ্কার না। তাহলে আমরা কিভাবে চলবো বলেন? ঠিক মতন নামাজটা পড়তে পারি না পানির লাই, হ্যাঁ বাথরুমও ঠিক মতন যাইতে পারি না, কাপড় চোপড় ঈদের সাথে মানুষের ধরে আমরা কিছু ধুইতে পারি না পানির জ্বালা। সারাদিন গরম পরিশ্রম করে আসে, বাসায় পানি নেই। পানির অভাবে তাসিন আক্তারের মতো এখানকার অন্তত 500 পরিবারের দুর্বিষহ জীবনযাপনের গল্প একই। তারা জানান, লাইনের পানি না থাকায় বাধ্য হয়ে ওয়াসা থেকে পানি কিনে কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরে বাজারে নতুন করে খরচ বাড়াচ্ছে পানির বিল। প্রতিদিন আমাদের বিল্ডিংয়ে 6 গাড়ি 7 গাড়ি পানি কিনে আনে কোনো রকম চালানো হচ্ছে। গাড়িতে লেখা 400 টাকা, ওনারা 500 টাকা 600 টাকা 700 টাকা পর্যন্ত ওনারা নিয়ে যায়, যার জন্য যে নিতে পারে। প্রত্যেক বাড়িতে 1 গাড়ি করে 1-2 গাড়ি করে পানি লাগে আর কি। না বিশ্বাস ওঠা জ্যৈষ্ঠের গরমের সঙ্গে পানির তীব্র সংকট। অস্বাভাবিক এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। প্রায় প্রতিদিন নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তীব্র পানির সংকট সত্ত্বেও দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসছে না সংশ্লিষ্ট সংস্থা। পাই টু পাই বিল মাসকা মাস আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু লাইনে পানি নেই। ওরা কয়েকবারই দেখা গেছে আসছিল, আসার পরে দেখা গেছে চেকআপ টেকআপ করে গেছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ বা পানির কোনো ব্যবস্থা হয়নি। অফিসে প্রত্যেকটা বাড়িওয়ালারা গেছে, মনে করেন সমাধান চাই, হ্যাঁ করতেছি দেখতেছি এগুলো বলে। ঠিক কবে নাগাদ পানি পাবেন এখানকার মানুষ তা স্পষ্ট কোনো জবাব মেলেনি কারো কাছ থেকে। তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবালাই, অন্যদিকে পড়তে হচ্ছে নানা ধরনের সমস্যায়। আর এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 2 কোটি টাকার জাল নোট ও সরঞ্জামাদি। স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরেই জাল নোট তৈরি করে বাজারে ছাড়ত। সকালে গোয়েন্দা পুলিশের অভিযানে মূল হোতা জাকির হোসেন ও স্ত্রী সহ 4 জন আটক হয়। পুলিশ জানায় জাকির হোসেন 2012 সাল থেকে এ ধরনের কাজ করে আসছিল। এর আগে খুলনা বাগেরহাটেও তার কারখানা ছিল। একই অভিযোগে আগেও 2 বার গ্রেপ্তার হয় জাকির। সবশেষ 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায় এক নারী ক্রেতার সূত্র ধরেই এই কারখানার সন্ধান পান তারা। এখানে দেশীয় জাল নোট সহ ভারতীয় নোটও তৈরি করা হতো। এই চক্রের সাথে জড়িত রয়েছে আরও অনেকে। কারখানায় 1500 এবং 200 টাকার নোট তৈরি হতো। আসন্ন কোরবানি ঈদ টার্গেটে করেই চক্রটি কাজ করছিল বলে ধারণা পুলিশের। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। তারা মূলত মূল কারখানায় তৈরি করে হলো এটা খুলনা এবং বাগেরহাট এলাকাতে। এই ঈদের সময় যাতে করে মানুষকে বেশি দূরে যেতে না হয় সেজন্য অল্প পরিসরে সেইগুলিকে নিয়ে এখানে ব্যবসা করার জন্য তারা এই ছোট জায়গাতে এসে তাদের আরেকজন ইয়ারকে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গুলি করে একজনকে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার 2 নম্বর আসামি তিনি। গতকাল রাতে নেত্রকোনা থেকে জয়কে গ্রেপ্তারের কথা ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে 16 জনের নাম উল্লেখ করে মামলা করে নিহত ছাত্রলীগ কর্মীর পরিবার। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন শোভনের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় গুলি ছুড়ে হত্যা করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে। ইজাজ এবং তার সাথে আরো কয়েকজন খুলনা এবং জয়ের যে সকল সিদ্ধান্ত বা তাদের কার্যক্রম মেনে নিত না। এটাই ছিল বিরোধের মূল। আদালতে উপস্থাপন করা হবে। আদালতে সে স্বীকারোক্তি দিলে তাহলে সেটা হবে সংকেত। আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন। সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলছে যাবতীয় কার্যক্রম, কিন্তু এখনই প্রবেশের সুযোগ পাবেন না দর্শনার্থীরা। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের 2টি দল যায় রিসোর্টে। পরে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, দুদকের গোপালগঞ্জের উপপরিচালক, দুদক মাদারীপুরের সহকারী পরিচালক সহ জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা। বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর এই রিসোর্টটি। এখন ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এটা চলবে। এই মুহূর্তে সাময়িক বন্ধ রয়েছে। ডিসি মহোদয় তার অধীনস্থ কর্মচারীদেরকে দিয়ে এটা কিভাবে চালাবেন উনি দিক নির্দেশনা দিবেন পরবর্তী। আমার নাম বরিশাল মেডিকেল। আমি মারাত্মক অসুস্থ, পায়ে ধরি, আমাকে বাঁচান। চলার পথে বরিশালের বিভিন্ন স্থানেই চোখে পড়বে এমন লেখা। যে হাসপাতালের উপর দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের চিকিৎসা নির্ভর, সেটির করুণ দশায় এই নীরব প্রতিবাদ। মেডিকেলের বর্তমান অবস্থা নিয়ে বিচলিত জনপ্রতিনিধিরাও, তবে নির্ভর হাসপাতাল প্রশাসন। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেলের বাঁচার আকুতি দেয়ালে দেয়ালে। বলা হচ্ছে হাসপাতালটি মারাত্মক অসুস্থ। এ নিয়ে বরিশালের সাধারণ মানুষ কি ভাবছেন তা একটু শুনে নেওয়া যাক। এখানে পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত লোকবল নাই এবং চিকিৎসা মান খুবই খারাপ। বেড যা তার চেয়ে রুগী বেশি। 5 বার যাওয়া হয়েছে ওয়ার্ডে, তারা বলতেছে সময় মতো মনে দেন। এই হচ্ছে অবস্থা। ডাক্তার দ্বারা পরে একবার গেছি, ডাক্তার পাইনি। তাদের কাজটা কি? তবে এসব প্রচার আর লেখার সাথে একমত নন হাসপাতাল পরিচালক। তার মতে চিকিৎসা সেবা, পরিবেশ, পরীক্ষার যন্ত্রপাতি, অবকাঠামো সবকিছুই উন্নত হচ্ছে। গত বছর ট্রেন ছিল 2000 বা 2200, এবার আসতেছে 2700-2700। তার মানে আমরা চিকিৎসা দিচ্ছি বিধায় রোগীরা আসতেছে। তো এটাই তো সুস্থতার লক্ষণ। আর যদি এরকম কারো লিখে থাকে তাহলে ব্যক্তিকেন্দ্রিক থাকতে পারে, জানি না কি উদ্দেশ্যে লেখা হয়েছে। কিন্তু বাস্তবতা কি তাই বলে? সেবা কেন্দ্রের পরিবেশ নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগের অন্ত নেই। দালালদের রাজত্বে জরুরি প্রয়োজনে চিকিৎসকদের দেখা মেলা ভার।
কালকে রাত্রে 12টা আসছি, এখন 11টা 11:15 বেজে গেছে, এখন তো ডাক্তার এখন দেখাবাই নেই। আইসিইউতে আসলে ওই রকম অ্যাসাইন ডক্টর নাই, শুধু অক্সিজেন ছাড়া এখানে আদার্স কোনো ধরনের কোনো সাপোর্ট নাই। সুবিধা বঞ্চিত বা অসহায় মানুষ আইসা সরকারি মেডিকেলে ভর্তি হয়, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কোনো সুবিধা না পাই আরও অসুবিধা হয়। সুস্থ রুগী আসলে আরও অসুস্থ হয়ে যায়। খালি থাকছি ফ্রি আর সব ধরনের টাকাই তো দেওয়া লাগে। সব থেকে বড় কথা, জায়গার পরিবেশ খুবই জঘন্য। হাসপাতালের বর্তমান চিত্র নিয়ে উদ্বিগ্ন স্থানীয় সংসদ সদস্য। তার মতে কোনো কিছুই চলছে না ঠিকভাবে। আমি যদি দায়িত্বে, আমি যদি এটা আমার ইসে থাকতো, তাহলে আমি এটা ফ্রিকোয়েন্ট ভিজিট করতাম, আমি তাদেরকে নিয়ে মিটিং করতাম। অবস্থাটা উন্নয়ন করা এটা বরিশালের সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন। মেডিকেলের সার্বিক উন্নয়নে কাজ করবেন জানিয়েছেন এই জনপ্রতিনিধি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নিজের মতো করে নিজের একটা জগৎ। চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে হাতে ধোঁয়া ওঠা চা, কাপে চুমুক দিয়ে বইয়ের মধ্যে ডুবে থাকা খানিকটা সময়, যেখানে যান্ত্রিকতার তাড়া নেই পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর ঝক্কি। নাম তার ঋদ্ধি প্রকাশন। রাজধানীর মিরপুরের ঋদ্ধি পাঠাগারে নিশ্চিন্তে বইকে বন্ধু বানাতে পারবেন যে কেউ, চাইলে কিনতেও পারবেন পছন্দের বই। বাকিটা জানবো সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। শুভ্র সফেদ বাড়িটার নাম ঋদ্ধি। নিচতলাতে ঢুকলেই একটা ক্যাফে, তবে গতানুগতিক না। হালকা নাস্তার সাথে চা কফিতে চুমুক দিতে দিতে প্রিয় বইয়ের সান্নিধ্য পাওয়ার ছিমছাম ব্যবস্থা। দ্বিতীয় তলাতে উঠতেই অন্যরকম আবহ। নিশ্চুপ নিরিবিলি এক পরিবেশে, ঠিক যেন নিজের বাড়িতে বসে গা হেলিয়ে বই পড়ছে সবাই, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। আর চাইলেই কিনে নিয়ে যেতে পারছেন পছন্দের বই। মিরপুরের ঋদ্ধি প্রকাশনের এই পাঠাগারে তরুণদের আনাগোনাই বেশি। আমরা আসলে বই পছন্দ করি, বই ভালোবাসি, তাদের জন্য না মানে এরকম প্লেস খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে। লাইব্রেরিতে আলাদা একটা পরিবেশ থাকে, সবাই এখানে এসে বই পড়তে পারে, যে কোনো বই কালেকশন করে পড়তে পারে। বাট বাসায় তো সব বই পাওয়া যায় না। এআই যখন তরুণ প্রজন্মকে তারা আওতায় নিতে বেশ সচেষ্ট, তখন বই পড়ার চর্চা বাড়াতে রাজধানী জুড়ে হাতে গোনা এমন কয়েকটা পাঠাগার কতটা আশার সঞ্চার করে। টিকটক, পাবজি, ফেসবুকিং এবং বর্তমান প্রজন্ম হচ্ছে যে খুব দ্রুত এগুলোতে আসক্ত হয়ে পড়ে। তো যখন হচ্ছে এই ধরনের পরিবেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়, তখন ওই আবার মানে আমরা যখন আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনতাম যে তারা পাড়া মহল্লায় বই নিয়ে কথা বলতো, বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করতো। এমনই অবস্থা হয়েছে আমাদের যে আমরা এখন এই চারকোনা মোবাইল ছাড়া কিছুই বুঝি না। তো বই জিনিসটা আসলে আমার কাছে একটা আনন্দের জায়গা। এটা হচ্ছে আমার কাছে কিছুটা অ্যাডভেঞ্চারের মতো। পিডিএফে পড়লে ওই পিডিএফে পড়াই হলো, লাইক অ্যাজ ইন আমি যে বইয়ে পড়তেছি, পৃষ্ঠা উল্টা পড়তেছি, এখানে একটা ফিলিং আছে। অ্যাজ ইন আমি যখন পড়তেছি ইটস অ্যাজ ইফ আমি ওই যে ঘটনাটা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি। শিশুদের জন্য রয়েছে আলাদা কর্নার, যেখানে প্রতি শুক্রবার বসে গল্প শোনার আসর। বই যে মানুষের বন্ধু হয় খুব সহজে, সেটা উপলব্ধি করতে সারা দেশে এমন বুক স্টোর সাথে পাঠাগার জরুরি বলে মনে করেন তরুণ পাঠকরা। বই পড়া ছাড়া কিন্তু ছুটিটা কল্পনা করতে পারতাম না। এখন মোবাইলের দিকে নজরটা বেশি থাকে। সো সেই ক্ষেত্রে এই সময়ে এসে এরকম একটা ইনিশিয়েটিভ, উদ্যোগ, এটা অনেক বড়। যারা গবেষণা বা দুর্লভ বইয়ের খোঁজ করছেন, তাদের জন্য 140 বছরের পুরনো বই নিয়ে অপেক্ষা করছে ঋদ্ধি প্রকাশনের আর্কাইভ বিভাগ। ঐতিহাসিক কিছু অনেক বই আছে, দেন ধরেন আমাদের এই যে যারা লেকচারার কিছু পড়তে চাচ্ছে বা কোনো কিছু যেটা ধারণা হয়তো বা বাইরের কান্ট্রি হোক আমাদের কান্ট্রি হোক, সব ধরনের ধারণা কম বেশি আপনি একটা লাইব্রেরিতে পাবেন। কার মস্তিষ্ক থেকে এমন শুভ চিন্তার উদয় হলো, তার স্বপ্নের কথা জানতে চাই আমরা। বই কিনতে বিভিন্ন বুকশপে ঘুরতে একসময় নিজের একটা বুকশপ করার ইচ্ছা হলো। কিন্তু তার আগে গত বছর আমি একটা পাবলিকেশন শুরু করি, যেসব পুরনো বই কোথাও আর পাওয়া যায় না সেই বইগুলো রিপ্রিন্ট করতে শুরু করলাম। আমার 6000 বই আছে পুরনো বই, যেগুলো 70 থেকে 142 বছর পুরনো। সবগুলো জেলার পাঠাগারগুলোকে অবশ্যই ইমপ্রুভ করা দরকার। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পাঠাগার, আর সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে বুক ক্যাফেটি। শিক্ষার্থীদের আনন্দ উদযাপনের নানা মাধ্যমের চর্চার দারুণ একটা নিবাস হয়ে উঠেছে ঋদ্ধি প্রকাশনের ঠিকানাটি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৯ উপজেলা পরিষদে ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ভোট হবে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায়। বরিশালের গৌরনদী, আগুইলছড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়াতে ভোটের আয়োজন করা হয়েছে। ভোট হবে ভোলার লালমোহন, তজুমুদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুড়িতে। এই ধাপে রাঙামাটির বাঘাইছড়ির ভোট হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবার তা স্থগিত করা হয়েছে। যেসব এজেন্সি হজ যাত্রীদের প্রেরণে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে ছিল ব্রিফিং। সেখানে ধর্মমন্ত্রী বলেন, হজ পালনে ইচ্ছুক ৮৫,০০০ মুসল্লির মধ্যে ১৫,০০০ হজ যাত্রী এখনও সৌদি যাওয়া বাকি। তবে কোনো ভিসা জটিলতা না থাকায় ১২ জুনের মধ্যে তারা সৌদি আরব যেতে পারবেন বলে আশাবাদী মন্ত্রী। অন্যবারের তুলনায় এবার হজ যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও জানান ধর্মমন্ত্রী। সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে, তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। ১, ২ নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। শেষ হলো চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ৩৫৩ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামের নির্মাণ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এটাই দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। চলতি বর্ষা মৌসুমে শেষে নদীতে পানি সংরক্ষণের আশা করা হচ্ছে। ব্যবহার হবে বরেন্দ্র অঞ্চলের সেচ কাজে। কৃষি অর্থনীতি পাবে গতি। মহানন্দা নদীতে রাবার ড্যাম, এটির দৈর্ঘ্য ৩৫৩ মিটার। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ। ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর ৫০০ মিটার ভাটিতে নির্মিত হয়েছে রাবার ড্যামটি। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে দেশীয় দুটি প্রতিষ্ঠান। ব্যবহারও হয়েছে দেশীয় প্রযুক্তি। ব্যয় হয়েছে ২৪৬ কোটি টাকা। এখানে মেশিন সেরকম সচরাচর আমাদের নেই, সেই জন্য আমরা এখানে ২ পাড়ের মাছ সেন্টার ধরে আমরা এখানে সবগুলো আর কি মাপ দেওয়াই আছে। সবগুলা এখানে আমাদের ছাড়বেড়া মাপ মার্কিং করা আছে, সেখান থেকে আমরা সেন্টার লাইন ধরে এগুলো আবার দুনো পাশে সমান করে বসাচ্ছি। ইঞ্জিনিয়ারের যে মাপটা দিচ্ছে ওই মাপ অনুযায়ী তো আমরা কাজগুলো করছি, কিন্তু গরম যে আবার যখন চায়নারা আইসে, চায়নারা হওয়ার পরে ওরা কীভাবে ফিটিং করে না করে ওই জিনিসগুলো দেওয়ার পরে আম করে আর কি এটা নলেজ যায় পড়ছে। ফাইবারেলে যাই আর সেখান থেকে ডিওয়াটারিং করে পানি 4.5 মিটার 5 মিটার পানি আমরা ডাউন করে নিচের স্ট্রাকচারগুলো করি। ওয়াটার বোর্ডের এটা 7 নম্বর রাবার ড্যাম, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাবার ড্যাম। এটার দৈর্ঘ্য হচ্ছে 395 মিটার, আর এটা 6 ভ্যান্ডের রাবার ড্যাম। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর গতি প্রকৃতি পরিবর্তন হওয়ায় ড্যামের নির্মাণ কৌশল বদলানো হয়েছে। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বেড়েছে প্রকল্পের সময় ও অর্থ। ড্যামের কারণে নদীতে ফিরবে নাব্য। ৭৬ কিলোমিটার এলাকায় সারা বছরই থাকবে পানি। যেসব এলাকায় আমাদের যেটা ডিপ টিউবওয়েলও আছে, আমরা সেসব এলাকাতেও এই কী করবো, নদীর পানি নিয়ে গিয়ে ডিপ টিউবওয়েলটা বন্ধ করে দিয়ে আমরা সারফেস ওয়াটার ব্যবহারের চেষ্টা করবো আর কি। এতে কি হবে, গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে, সারফেস ওয়াটার ব্যবহার বৃদ্ধি পাবে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের আশা, ড্যামের কারণে প্রথম ধাপে এই অঞ্চলের ৩,৪৯০ হেক্টর জমিতে মিলবে সেচ সুবিধা। কৃষি অর্থনীতি পাবে গতি, বাড়বে মাছসহ জলজ প্রাণী। সেপ্টেম্বরের পরবর্তী থেকেই এই এলাকার লোকজন এই রাবার ড্যামের থেকে যে পানি ধারণ করব, এটা সেচ কাজ কিংবা যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। মোট কথা, জনগণ সেপ্টেম্বরের পর থেকেই এই রাবার ড্যামের সুবিধা পেতে শুরু করবে। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এক জনসভায় রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ১ নভেম্বর শুরু হয় কাজ। চলতি বর্ষা শেষে পানি সংরক্ষণের আশা রয়েছে। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বা 5টা বা 10টা পাইলট বেসিস ফ্যাক্টরি আপনারা নেন, নিয়ে দেখেন 6 মাস সালে দেখেন আমরা কত পার্সেন্ট প্রফিট করি। 10% না, 5% যদি আমরা করতে পারতাম তাহলে আমরা অনেকেই খুশি থাকতাম। তো এখন তো 5% না 1% হচ্ছে না। সেটা ওনারা দেখুন, দেখে যত পার্সেন্ট প্রফিট ওনারা 1 বছর আমাদেরকে দিতে পারে ওর উপর কর নির্ধারণ করুক ওনারা।
আচ্ছা একটা জসিম ভাই, জসিম ভাই কই জ্বালানির বাকি পার্টটা উত্তর দিয়ে স্টেশনে জ্বালানিটা আমি মোহিত ভাই ডিস্ট্রাকশন করছি। আপনারা জানেন বাংলাদেশের বিগত 4 দশকে যে শিল্পের আজকের যে ব্যাকওয়ার্ড শিল্পের যে উন্নত হয়েছে, আমাদের যে ব্যাকওয়ার্ড শিল্প প্রায় $30 বিলিয়ন সাপোর্ট দিয়ে থাকে। আমাদের নিট সেক্টর আজকে যে $25 বিলিয়ন এক্সপোর্ট, তার পিছনের কারিগর 80% সুতা কিন্তু আমরাই সাপ্লাই করে থাকি। এবং আমাদের লিড টাইম কমার কারণে কিন্তু কোভিড কালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে নিট সেক্টর আমি বলবো এশিয়াতে বিট করার মতো তাদের অবস্থা হয়ে গেছে। কিন্তু এটা কি একমাত্র দুইটা কারণ, আমাদের লেবার আর একটা ছিল আমাদের জ্বালানি। আমাদের পর্যাপ্ত জ্বালানি থাকার আমাদের নিজস্ব কাঁচামাল নাই, নিজস্ব যন্ত্রপাতি নেই, আমাদের নিজস্ব অন্য কিছুই নেই। আমাদের একমাত্র পুঁজি ছিল জ্বালানি আর ছিল আমাদের শ্রমিক। এই দুইটার কারণে কিন্তু আজকে আমাদের শিল্পটা এখানে এসেছে। আপনার দেখতে বিগত দিনে আমাদের যে জ্বালানিটা আজ থেকে 15 বছর নিজস্ব জ্বালানি ছিল 27 MMCFD, সেটা নেমে 2000-এ চলে এসেছে। আমরা কিছুদিন আগে আমরা পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে কথা বলেছি, উনি বলছে আমাদের সমস্যা নেই, আমরা 1000 আমদানি করতেছি। এই 1000 আমাদের 3100 মোটামুটি আমরা গ্যাস পাচ্ছিলাম। হঠাৎ করে ঝড় আসার সাথে সাথে বন্ধ হয়ে গেল। বন্ধ যে ঝড়ের কারণে আমরা নিরাপদ স্থানে FSRS রাখা হয়েছে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘের বিরুদ্ধে চটেছে তেল আবিব। শিশুদের উপর বর্বরতা চালানোর দায়ে IDF এর উপর কড়াকড়ির এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন উত্থাপন করা হবে নিরাপত্তা পরিষদে। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে সন্ত্রাসবাদে উৎসাহদাতা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের স্কুল মানেই নিরাপদ আশ্রয়, সেই স্বস্তিতেই ঠাঁই নিয়েছিলেন হাজারো গাজাবাসী। কিন্তু সেখানেও হামলায় দ্বিধা করেনি ইসরায়েলি বহর। গেল বৃহস্পতিবার নুসাইরাত ক্যাম্পের এই ভবনে ছোড়া মিসাইলে প্রাণ যায় নারী শিশুসহ অন্তত 40 জনের। এ ঘটনায় তীর্যক সমালোচনায় বিদ্ধ ইসরায়েল। তদন্ত এবং হামলার তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। সে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিল জাতিসংঘ। গাজার শিশুদের হত্যার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত একটি প্রতিবেদন 18 জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। চলমান হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। 10% শিশুই খাদ্য সংকটে ভুগছে। এরই মধ্যে জাতিসংঘের স্কুলে হলো ন্যাক্কারজনক হামলা। নুসাইরাত ক্যাম্পের ওই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তে তেলে বেগুনে জ্বলে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান এটি পুরোপুরি পক্ষপাতমূলক। এটা লজ্জাজনক সিদ্ধান্ত। ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিক বহর। এক ব্যক্তির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি হামাসের সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইহুদিদের প্রতি ঘৃণা পোষণ করেন। গাজা কর্তৃপক্ষের হিসেবে গেল 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ ঝরেছে 15,000-এর বেশি শিশুর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মাদক, নারী কেলেঙ্কারির মতো অপরাধের পর তার বিরুদ্ধে উঠেছে তথ্য গোপনের মাধ্যমে অস্ত্র সংগ্রহের অভিযোগও। আদালতে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। অন্ধকার জগতের প্রতিটি অলিগলি যেন পাড়ি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার। নেশার কালো থাবায় যার জীবনটাই ছন্নছাড়া। সেই তথ্য গোপন করে অস্ত্র সংগ্রহের অভিযোগে দেলাওয়ার অঙ্গরাজ্যের এক আদালতে তার বিরুদ্ধে চলছে শুনানি, যেখানে উঠে আসছে ভয়ঙ্কর সব তথ্য। সময়টা 2018 সাল। উইলমিংটনের একটি আগ্নেয়াস্ত্রের দোকান থেকে .38 ক্যালিবারের একটি রিভলভার কেনেন বাইডেন পুত্র হান্টার। মাদকাসক্তের তথ্য গোপন রেখে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুনানিতে তার সাবেক প্রেমিকা জানান 20 মিনিট পর পর কোকেন নিতেন হান্টার বাইডেন। শুনানিতে আর উপস্থিত ছিলেন সাবেক স্ত্রী ক্যাথলিন। মাদকের জন্য সম্পর্ক ভাঙার প্রসঙ্গ টানেন তিনি। বিউ বাইডেনের মৃত্যুর পর জোর জবরদস্তি করেছেন তার স্ত্রী হ্যালি বাইডেনের সাথেও। জোরপূর্বক তাকেও জড়ান নেশায়। আদালতে নিজেদের তিক্ত সম্পর্কের বর্ণনা দেন হ্যালি বাইডেন নিজেই। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, সেই হান্টার বাইডেন একেবারেই নিশ্চুপ। তার আইনজীবীদের দাবি, যে সময়টা নিয়ে বিতর্ক চলছে তখন ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। যদিও মাদকাসক্তি নিয়ে স্বীকারোক্তিমূলক লেখা পাওয়া যায় তার জীবনীতেই। ছেলের বিরুদ্ধে এত অভিযোগ যখন তোলপাড় তুলেছে, তখন বাইডেনও জানালেন তার কঠোর অবস্থানের কথা। বললেন, আদালতে দোষী সাব্যস্ত হলে শাস্তি তাকে পেতেই হবে। Will you accept the jury's outcome, their verdict, no matter what it is? Yes. And have you ruled out a pardon for your son? Yes. ট্রাম্পের পর আরও এক ঐতিহাসিক মামলার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিনীদের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে চলছে বিচার কার্যক্রম, যেখানে দোষী সাব্যস্ত হলে 25 বছরের সাজা পেতে পারেন এই প্রেসিডেন্ট পুত্র। অনিক রহমান, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে 84 রানে গুঁড়িয়ে দিল আফগানিস্তান, যা আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো ফরম্যাটে কিউইদের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম জয়। 56 বলে 80 রান করে ম্যাচ সেরা রহমানুল্লাহ গুরবাজ। টসের আগে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজের 56 বলে 80 রানের ইনিংসে 6 উইকেটে 159 রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ফজল হক ফারুকি ও অধিনায়ক রশিদ 4টি করে উইকেট নিয়ে ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র 75 রানে গুটিয়ে যায় কেইন উইলিয়ামসনের দল। এই নিয়ে টানা 2 ম্যাচে প্রতিপক্ষকে 100-র নিচেই গুটিয়ে দিল আফগান বোলাররা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে 85 রানে অল আউট করে আফগানরা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।